উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার পর দেশের রাজনীতিতে -2 বাস্তবায়নের দিকে যাচ্ছে বলে গুঞ্জন ওঠে নানা মহলে। তবে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এটি কোনোভাবেই সম্ভব নয় বলছে বিএনপি। অবশ্য বিশ্লেষকদের কেউ কেউ রাজনীতিতে -2-র আশঙ্কা একেবারে উড়িয়ে দিতে চান না। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার, দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটি যেন দেশের রাজনীতিতে ফিরতে না পারে তা নিশ্চিত করার দাবি তোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে দণ্ড বাতিল হলে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুঞ্জন ওঠে বাংলাদেশের রাজনীতি কি বহুল আলোচিত -2 বাস্তবায়নের দিকে যাচ্ছে? যে চেষ্টা করা হয়েছিল 1-11-এর সময় তা কি 24-এর রক্তঝরা আন্দোলনের পর কৌশলে কার্যকর হচ্ছে? বিএনপি বলছে গুঞ্জন এবং বাস্তবতা ভিন্ন। কোনো ফর্মুলা বাংলাদেশে বাস্তবায়ন আর সম্ভব নয় বলেই মনে করেন দলটির নীতি নির্ধারণী ফোরামের স্থায়ী কমিটির অনেকেই। -2 কথা যারা বলে এগুলো তাদের অনেকে বলে না উইশফুল থিঙ্কিং, ইংরেজিতে বলে না আশা আর কি। ওই আশা জীবনে পূরণ হবে না। ওইটা এরশাদ পারে নাই, ওইটা 1-11 পারে নাই। আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। তবে আশঙ্কা একেবারে উড়িয়ে দিতে চান না রাজনৈতিক বিশ্লেষক মাইনুল হাসান খান। তিনি বলছেন সরকার না চাইলেও পরাশক্তি মাইনাসের চেষ্টা চালাতেই পারে। প্রফেসর ইউনূসের -2, -3 এইসবের সাথে ওনার কোনো সম্পর্ক নাই। কিছুটা আমেরিকার সম্পর্ক আছে, কিছুটা চাইনিজ সম্পর্ক আছে, আর ভারতীয় সম্পর্কটা তো ভিতর থেকে সাংঘাতিক। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য স্পষ্ট, রাজনীতিতে কোনো -2 ফর্মুলা বাস্তবায়নের পরিকল্পনা এই সরকারের নেই বলেই জানিয়েছেন তিনি। বেশি রিফর্ম চাচ্ছি না। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের নতুন যাত্রায় অরাজনৈতিক ঐক্য দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ায় -2 স্বপ্ন দেখে লাভ হবে না বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে ৭১-এ জামাতের ভূমিকা নিয়ে বাকযুদ্ধ হলেও দলটির সাথে বিএনপির দূরত্ব বাড়েনি বলে মনে করেন নেতারা। শুক্রবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। ১/১১-র পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে আলোচিত শব্দ -2। দুই প্রধান দলের শীর্ষ নেতাকে রাজনীতি থেকে সরানোর চেষ্টা হয় তখন। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার ভারতে যাওয়া ও চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনের লন্ডনে যাওয়ার পর থেকে আবারও আলোচনায় -2 প্রসঙ্গ। তবে -2-র স্বপ্ন দেখে লাভ নেই বলছেন বিএনপি নেতারা। গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসানকে দেখতে গিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিরাজনীতিকরণের চেষ্টা সফল হবে না। যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কাউকে রাজনীতি করতে হয়, কাউকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে হয়, কারোর জন্য যদি সেই সুবিধা সৃষ্টি করতে হয়, তাহলে তো শেখ হাসিনা যাওয়ার দরকার ছিল না, শেখ হাসিনাকে বিদায় করার দরকার ছিল। শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে বিএনপি মহাসচিব বলেন, দেশের নতুন যাত্রায় অরাজনৈতিক ঐক্য প্রয়োজন। আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার তা হচ্ছে একটা অরাজনৈতিক একটা ঐক্য এবং মেধার চর্চা সবচেয়ে বেশি। সুযোগ যেন সবাই পায় এবং সেই সুযোগে যেন সবচেয়ে ভালো খেলোয়াড় বেরিয়ে আসতে চায়। এর আগে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে 12 দলীয় জোটের সাথে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় জামায়াতকে বিতর্কিত বক্তব্য না দেওয়ার আহ্বান জানান তিনি। কিন্তু যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি আর জামাতের সব কর্মসূচি একরকম ছিল না, কিন্তু তারা আন্দোলনে ছিলেন। নিশ্চয়ই আমরা আশা করব আর কি যে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকবো, তারাও থাকবে, এটা নিয়ে কনফিউশন নাই। ছাত্র জনতার আন্দোলনে জামায়াতের সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে গণতন্ত্র পুনরুদ্ধারে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন এই বিএনপি নেতা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরা পূর্ব থানা হেফাজত থেকে হত্যা মামলার আসামি সাবেক ওসি শাহ আলম পালিয়ে যাওয়ার ঘটনায় বর্তমান ওসি মুহিবুল্লাহকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে
ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। একই সাথে পলাতক ওসিকে ধরতে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ। এদিকে শাহ আলমকে পালানোর সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরার পূর্ব থানার ওসির দায়িত্বে ছিলেন শাহ আলম। ওই সময় উত্তরা এলাকায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এসব ঘটনায় ৫ আগস্টের পর উত্তরা পূর্ব থানার সাবেক ওসির বিরুদ্ধে ওই থানাতেই হত্যা মামলা হয়। তাকে বদলি করা হয় কুষ্টিয়ায়। বুধবার কুষ্টিয়া থেকে শাহ আলমকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানার দল। বৃহস্পতিবার দুপুরে আদালতে নেওয়ার সময় পালিয়ে যান সাবেক এই ওসি। এ ঘটনায় বরখাস্ত হন এসআই সাজ্জাদ। সাবেক ওসি পালানোর খবরে বৃহস্পতিবার রাত ও শুক্রবার দুপুরে বিক্ষোভ করে ছাত্র জনতা। শাহ আলমকে পালানোর সুযোগ দেওয়া হয়েছে অভিযোগ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা ও তাকে গ্রেপ্তারে 3 দিন সময় বেঁধে দেন তারা। থানা হেফাজত থেকে একটা খুনের আসামি, গণহত্যার আসামি পালিয়ে যাচ্ছে, মনে হয় যেন এটা একটি বাংলা সিনেমার নাটক। এই নাটক দেখিয়ে এক খুনি আর এক খুনিকে সহযোগিতা করেছে। সেখানে উপস্থিত হয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ পলাতক শাহ আলমকে গ্রেপ্তারের আশ্বাস দেন উত্তরা জোনের ডিসি। আপনাদের যে দাবি, সেই দাবি পূরণের জন্য আমরা সর্বোচ্চ আমাদের যে চেষ্টা, সেটা আমাদের কোনো ঘাটতি আমাদের থাকবে না, আমরা কথা দিলাম আপনাদেরকে। এবং এই পুরো ঘটনায় কার কার গাফিলতি ছিল সেটার জন্য আমরা তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলেছি। শুক্রবার সন্ধ্যায় উত্তরা পূর্ব থানার বর্তমান ওসি মহিবুল্লাহকে প্রত্যাহার করে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজের মর্গের হিমাগারে জুলাই নিহত 6 জনের শনাক্ত না হওয়া মরদেহের সন্ধান পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। ময়নাতদন্ত প্রতিবেদনে আঘাতজনিত কারণে 5 জনের এবং উপর থেকে নিচে পড়ে 1 জনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। 6টি মরদেহই অভ্যুত্থানের দাবি করে মৃত্যুর কারণ নিশ্চিত করতে আবারও ময়নাতদন্তের দাবি জানিয়েছেন গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সম্পাদক হাসান ইনাম। শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, মরদেহগুলো পরিবারের কাছে পৌঁছে দিতে বিশেষ সেল কাজ করছে। এ সময় অভ্যুত্থানে অংশ নেওয়া পরিবারের কোনো সদস্য নিখোঁজ থাকলে গণ অভ্যুত্থান বিষয়ক সেলের সাথে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। বলেন, মৃতদেহগুলো ডিএনএ ও মরদেহের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এই মুহূর্তে সবগুলো মরদেহ ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক হিমাগারে রক্ষিত আছে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে লাশগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি লাশগুলো গণ অভ্যুত্থানের। তবে কবে এবং কয় তারিখে তারা লাশগুলো এনেছে সেটা এখন স্পষ্ট করেনি। আমরা গণ অভ্যুত্থান সেলের পক্ষ থেকে জানাচ্ছি, উল্লেখিত বয়সের কেউ যদি মিসিং থাকেন তবে তারা এবং তার পরিবারের সদস্যরা জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক সেলে যোগাযোগ করার জন্য আমরা এই লাশগুলো তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব। মাল্টায় 2 দফা নাগরিকত্ব চেয়ে প্রত্যাখ্যাত হয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক। ফাঁস হওয়া নথির বরাত দিয়ে প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়, অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ থাকায় 2013 ও 2015 সালে 2 দফায় মাল্টায় নাগরিকত্ব পেতে ব্যর্থ হন শাহিন সিদ্দিক। 2015 সালে তারিক ও শাহিনের মেয়ে বুশরা সিদ্দিকের নাগরিকত্বের আবেদনও খারিজ করে মাল্টা সরকার। শাহিন সিদ্দিক প্রচ্ছায়া নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারপারসন ছিলেন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে খাস জমি দখলের অভিযোগ উঠেছিল গণমাধ্যমে। শাহিন সিদ্দিকের আরেক পরিচয়, তিনি যুক্তরাজ্যের অর্থনীতি বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকির চাচি। টিউলিপ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। ছিনতাইকারী চাঁদাবাজ নির্মূলে 72 ঘন্টার মধ্যে যৌথ বাহিনীর অভিযান সহ 3 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছে মোহাম্মদপুরের সাধারণ মানুষ। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে জুমার নামাজ শেষে এই সমাবেশ হয়। এ সময় বিক্ষোভকারীরা জানান, 5 আগস্টের পর থেকে মোহাম্মদপুরে ছিনতাইকারী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়েছে। রাস্তায় প্রকাশ্যে ছিনতাই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ছিনতাই, চাঁদাবাজি বন্ধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। 72 ঘন্টার মধ্যে যৌথ বাহিনীর অভিযান দাবি করে তারা বলেন, না হলে আবারও মোহাম্মদপুর ও আদাবর থানা ঘেরাও হবে। স্থানীয় শিক্ষার্থীদের সাথে নিয়ে বিট পুলিশিং ও পুলিশ টহল বাড়ানোর দাবিও জানান তারা।
পরে মিছিলটি নিয়ে মোহাম্মদপুর থানার সামনে যায় শিক্ষার্থীরা, তবে গেট বন্ধ থাকায় সেখানেই শেষ হয় কর্মসূচি। মোহাম্মদপুরে ওপেন ছিনতাই হয়, ওপেন ডাকাতি হয়। 3 রাস্তার মোড়টা সন্ধ্যার পর একটা কিশোর গ্যাংয়ের আখড়া হয়ে যায়। এই রাহাজানির বিরুদ্ধে আমরা বারবার ওনাদের সাথে মিটিং করছি, ওনারা কোনোভাবেই ছাত্র জনতার সাথে একসাথে হয়ে কথা বলে না। 72 ঘন্টার মধ্যে ছিনতাইকারী চাঁদাবাজি বন্ধের যৌথ অভিযান চালাতে হবে। তাবলিগ জামাতে মাওলানা সাদের অনুসারীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জুবাইরপন্থীরা। শুক্রবার বাদ-জুমা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি বের হয়। এর আগে হয় সংক্ষিপ্ত সমাবেশ। এ সময় বক্তারা বলেন, টঙ্গীর ইস্তেমা মাঠে হামলার দায়ে সাদপন্থীদের সব কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। একই সাথে টঙ্গীতে প্রাণহানিতে জড়িতদের জামিন বাতিল করে দ্রুত বিচারের দাবি জানান তারা। বলেন, হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত সাদপন্থীদের কোনো কার্যক্রম করতে দেয়া হবে না। 31 জানুয়ারি থেকে ইস্তেমার ঘোষণা দেন মাওলানা জুবাইর অনুসারীরা। সাদপন্থীদের কোনো ইস্তেমা করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয় বিক্ষোভ মিছিল থেকে। তোমাদের বাধা দেই না, কিন্তু কাজ করবা কাদিয়ানিয়ার মাইজবান্ডারির মতো কাকরাইলের ইস্তেমার ময়দানকে ব্যবহার করবা আর একদিনের জন্য দেওয়া হবে। এবার আর কোনো আপোষের জন্য না, খুনিদের বিচারের জন্য আন্দোলন। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা হাসিল হয়ে সকল মসজিদে শুধু একমাত্র ওলামায়ে-কেরামের তত্ত্বাবধানে তাবলীগ চলবে, আর কোনো তাবলীগ চলতে দেওয়া হবে না। গোপালগঞ্জের মকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত 25 জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে উপজেলার চৌরঙ্গীতে শুরু হওয়া এই সংঘর্ষ চলে রাত 10টা পর্যন্ত। পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও নির্বাহী কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবদিন মেজবার সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার সন্ধ্যায় মেজবার এক সমর্থক ক্যালেন্ডার বিতরণ করছিল। এ সময় সেলিমের কয়েকজন সমর্থক ক্যালেন্ডার বিতরণকারীকে মারধর করে। এ নিয়ে উভয় পক্ষে কয়েক হাজার সমর্থক চৌরঙ্গী মোড়ে জড়ো হয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ করে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের 25 জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুন্সিগঞ্জে একটি মারামারির মামলায় যুবদল নেতাকে গ্রেপ্তারের পর শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নিয়ে গেছে বিএনপির নেতাকর্মী সহ এলাকাবাসী। শুক্রবার রাত 10টার দিকে থানায় এসে শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য তরিকুলকে পুলিশ হেফাজত থেকে নিয়ে যায় তারা। পুলিশ জানায়, একটি মারামারির মামলায় এজাহারভুক্ত আসামি তরিকুলকে শুক্রবার গ্রেপ্তার করে শ্রীনগর থানায় নেওয়া হয়। তার গ্রেপ্তারের খবর পেয়ে অর্ধশতাধিক বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী থানায় এসে তাকে ছেড়ে দেওয়ার জন্য বলে। পুলিশ এতে অসম্মতি জানালে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে আসামি তরিকুলকে পুলিশের কাছ থেকে তারা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান পুলিশ। শরীয়তপুরের জাজিরা থানার ওসি আলামিনের অস্বাভাবিক মৃত্যুর খবরে হতবাক হয়েছেন অনেকে। পরিবার ও পুলিশের পক্ষ থেকে এটিকে আত্মহত্যা বলা হলেও প্রকৃত কারণ বের করার দাবি জানিয়েছেন সচেতন মহল। আর পুলিশ বলছে, ঘটনা তদন্তে করা হয়েছে কমিটি। শরীয়তপুরের জাজিরা থানার ওসি আলামিনের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরিবারের দাবি, 2 বছর ধরে বিষণ্ণতায় ভুগছিলেন, সেখান থেকেই আত্মহত্যা করে থাকতে পারেন তিনি। ঘটনাস্থলে উদ্ধার হওয়া কিছু ওষুধ দেখে চিকিৎসকরাও জানান, যেগুলো ব্যবহার করা হয় বিষণ্ণতা ও মানসিক রোগের জন্য। আমরা কিছু ওষুধ, যেটা অ্যান্টিসাইকোটিক কিছু ড্রাগ ওখানে পাই আর কি, কিছু মেডিসিন যেটি অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় ডিপ্রেশনের জন্য, সাইকোলজিক্যাল প্রবলেমের জন্য। তবে মানসিক অসুস্থতা নিয়ে কিভাবে তাকে গুরুত্বপূর্ণ পদে রাখা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্টজনরা। একই সাথে এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা। যে ব্যক্তিটি দীর্ঘ 2 বছর যাবৎ ডিপ্রেশনে ভুগতেছেন, তাকে কি করে একটি থানার দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে? কর্মকর্তাকে একটি গুরুত্ব দায়িত্ব দিলে তার শারীরিক মানসিক দিকগুলো বিবেচনা করেই তাকে পাঠানো উচিত। ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা পুলিশেরও।
তবে তার অসুখের বিষয়টি গোপন রাখা হয়েছিল বলে দাবি পুলিশ সুপারের। একই সাথে বিষয়টি অনুসন্ধানে একটি কমিটি গঠনের কথা জানিয়েছেন তিনি। একটা অপমৃত্যু মামলা রুজু করেছি, ওনার ভাই দায়ের করেছেন। আর এর বাইরে আমাদের ডিপার্টমেন্ট থেকে আমি 3 সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান কমিটি করে দিয়েছি যে এই বিষয়টা পুরোটা করার জন্য, যে আসলে কি ঘটনা কি এটা আমরা আমাদের বিভাগীয়ভাবে আমরা দেখতেছি। মানসিক রোগ বিশেষজ্ঞরা বলছেন, কর্মক্ষেত্রের পরিবেশ, কাজের চাপ, ব্যক্তিগত ও পারিবারিক নানা সমস্যা থেকে তৈরি হয় বিষণ্ণতা, যেখান থেকে এ ধরনের ঘটনা ঘটতে পারে। 9টি লক্ষণের মধ্যে 5টি যদি দেখা দেয় এবং 14 দিনের বেশি সে যদি মনমরা হয়ে বসে থাকে, কাজকর্ম বাদ দিয়ে দেয়, তাহলে সেটা কিন্তু মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এবং এই ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। বরিশালের মুলাদি উপজেলার কাঁচিচর এলাকার বাড়িতে 2 মেয়ে ও তার স্ত্রী থাকতেন, তবে জাজিরায় যাতায়াত ছিল তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফরিদপুর সদরে ওবায়দুল খান নামে এক যুবককে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার রাত 9টার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের পরিবার ও পুলিশ জানায়, বিকেলে মোটরসাইকেলের তেল নিতে সদরের কানাইপুরে একটি পাম্পে যায় ওবায়দুর। এ সময় খায়রুজ্জামান খাজার নেতৃত্বে 10 থেকে 12 জনের একটি দল তাকে তুলে নিয়ে ফরিদপুর জোট ফাইভার্সের পেছনে নির্যাতন চালায়। এ সময় তার 2 চোখ লোহার পেরেক দিয়ে খুঁচিয়ে আঘাত করা সহ বাম পা ভেঙে ফেলে তারা। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি দেখে ঢাকায় নেয়ার পথে পদ্মা সেতু এলাকায় তার মৃত্যু হয়। পূর্বশত্রুতার জেরে তার উপর হামলা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিড়ম্বনা বাড়িয়েছে ই-টিকিট ব্যবস্থা। দর্শনার্থীদের অভিযোগ, প্রথমবারের মতো চালু হলেও সার্ভার কাজ না করায় প্রবেশে হয়রানির শিকার হতে হচ্ছে। অতিরিক্ত ভিড়ে সাময়িক সমস্যা হলেও সমাধানের চেষ্টা হচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবারই প্রথম চালু করা হলো ডিজিটাল টিকিট ব্যবস্থা। অনলাইনে কিংবা মোবাইলে টিকিট করে কাউন্টারে কিউআর কোড স্ক্যান করে মেলায় প্রবেশ করতে হবে। কিন্তু এমন পদ্ধতিতে সুবিধার চেয়ে ভোগান্তি বেড়েছে বেশি। দর্শনার্থীদের অভিযোগ, সবাই ডিজিটাল পদ্ধতিতে এখনো অভ্যস্ত না, পাশাপাশি সার্ভার নষ্ট হওয়ায় স্ক্যান করা যাচ্ছে না। রয়েছে মোবাইল নেটওয়ার্কেরও সমস্যা। কিউআর কোডটা ডাউনলোড করতে পারছে না, অনেক মানুষ হওয়াতে নেটের সাপোর্ট হচ্ছে না। আর যেটা দেখা যাচ্ছে যে কাউন্টার বোধহয় হাতে গোনা কয়েকটা, টিকেটের কাউন্টার একটা, তারপরে হচ্ছে হাজার হাজার মানুষগুলো একটা কাউন্টারে, অনেক ভিড়াভিড়, অনেক কষ্ট। আর মুরব্বীদের জন্য আরো কষ্ট হয়ে যাচ্ছে। সেফটি একদমই নাই। তার উপরে যে মানে স্ক্যানের সিস্টেম করছে, সার্ভার টোটালি ডাউন, অ্যাপস নামায়ও কোনো লাভ হইতেছে না। তো কাউন্টারটা বেশি করলে ভালো হয়। প্রথমবার হওয়ায় একটু সমস্যা হচ্ছে বলে দাবি ইজারাদারদের। ছুটির দিনে চাপ বেশি থাকায় বুথ সংখ্যা বাড়ানোর আশ্বাস তাদের। আগামীতে যাতে এটা না হয় সেটার জন্য কি কি করা যেতে পারে তা আমরা সেটার জন্য আপ্রাণ চেষ্টা করছি এবং আশা করছি যে যেহেতু আজকে একটা শুক্রবার এবং এই শুক্রবারেই সংখ্যাটা খুব বেশি হয় দর্শনার্থী, আগামী শুক্রবারের আগেই আমাদের এমন কিছু ব্যবস্থাপনা আমরা করে ফেলবো যাতে করে এই ধরনের কোনো রকমের কমপ্লেন আর করার সুযোগ না থাকে। মাসব্যাপী বাণিজ্য মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত, আর ছুটির দিনে রাত 10টা পর্যন্ত। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কয়েক দফা সময় পেছানোর পর অবশেষে আগামী জুন মাস থেকে শতভাগ পানি সরবরাহ হয়ে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি প্রকল্প। গেল ডিসেম্বরে পরীক্ষামূলক চালু করা প্রকল্পটি চূড়ান্ত উৎপাদনে গেলে 10,000 গ্রাহকের পাশাপাশি পানি সরবরাহ হবে বিভিন্ন কলকারখানায়। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে রাঙ্গুনিয়া ও বোয়ালখালী উপজেলার মাঝে ভান্ডালঝুড়ি পাহাড়ি এলাকা। নদীর তীর ও পাহাড়ের পাদদেশে 41.26 একর জায়গা নিয়ে গড়ে তোলা হয়েছে দৃষ্টিনন্দন ভান্ডালঝুড়ি পানি শোধনাগার। 2016 সালে প্রকল্পটি নির্মাণে ব্যয় ধরা হয়েছিল 1036 কোটি টাকা। 2020 সালের সেপ্টেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ভূমি জটিলতায় তা শুরু হয় 2019 সালের সেপ্টেম্বরে। নির্মাণ শেষে গেল ডিসেম্বরে এটি পরীক্ষামূলকভাবে চালু করে ওয়াসা। আমাদের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুসারে আমরা সবগুলো পানি আমরা দিয়েছি। আমাদের গ্রাহক পর্যায়ে যে কোনো জায়গায় সরবরাহ লাইনগুলো চালু হলে এখন পানি দেওয়ার জন্য আমরা প্রস্তুত।
আশপাশের বিভিন্ন কলকারখানার পাশাপাশি অন্তত 10,000 গ্রাহককে সরবরাহ করা হবে পানি। আগামী জুনের মধ্যেই শতভাগ চালুর আশা কর্মকর্তাদের। প্রতিদিন আপনার 6 কোটি লিটার করে পানি আমরা পরিশোধন করছি, পরিশোধন করে সাপ্লায়ার আমরা উপযুক্ত করে তৈরি করছি। কর্ণফুলী নদীর বামতলী যে ইন্ডাস্ট্রিগুলো আছে, সিওফেল, কাফকো, সিইপিজেড, কোরিয়ান ইপিজেড, বোয়ালখালী, কর্ণফুলী এবং আনোয়ারা এবং পটিয়ার যে উপজেলার যে গ্রাহকগণ আছেন, তো ওনাদেরকে আমরা ওনাদের মাঝে পানিটা বিতরণ করব। 2023 সালের জুন পর্যন্ত প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ায় 1995 কোটি 15 লাখ টাকা। এর মধ্যে 1150 কোটি 65 লাখ টাকা বাংলাদেশ সরকার, 824 কোটি 50 লাখ কোরিয়ান এক্সিম ব্যাংক এবং 20 কোটি টাকা দিয়েছে চট্টগ্রাম ওয়াসা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেশের উত্তরের কয়েকটি জেলাতে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল 6টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে জেলাটিতে গত কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার পঞ্চগড়ে তাপমাত্রা ছিল 7.3 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন। মেহেরপুরে টানা দুদিনের শৈত্যপ্রবাহ কাটিয়ে তাপমাত্রা পারদ কিছুটা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। জেলাটিতে 10.3 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকছে ঘন কুয়াশার দাপট। কনকনে ঠান্ডায় ব্যাহত হচ্ছে জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্ন ও শ্রমজীবীরা। এছাড়া বিভিন্ন জেলায় বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। উত্তরের জেলাগুলোতে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। পঞ্চগড় থেকে এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল আলম, কি পরিস্থিতি দেখছেন আজকের তাপমাত্রার, আর গত বছরের সাথে যদি এই সময়ের তুলনা করি সেক্ষেত্রে পরিস্থিতি জানাবেন যে গত বছরের তুলনায় এবছর তাপমাত্রা কতটুকু তারতম্য আছে? জি, শীত প্রবণ এলাকা হিসেবে পরিচিত উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু আমরা দেখি যে প্রতি বছরেই কিন্তু অন্যান্য এলাকার তুলনায় বেশি শীত অনুভূত হয় এবং শীতকালের অধিকাংশ দিন কিন্তু পঞ্চগড়েই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়ে থাকে। এবারও আমরা এর ব্যতিক্রম দেখছি না। অন্যান্য জেলার তুলনায় কিন্তু পঞ্চগড়ে প্রায় প্রতিদিনই সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হচ্ছে। আমরা দেখছি যে গত 3 দিন ধরেই কিন্তু পঞ্চগড়ে মৃদু থেকে মাঝারি পর্যায়ে শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। গতকালকে মাঝারি শৈত্যপ্রবাহ ছিল, সর্বনিম্ন তাপমাত্রা 7.3 রেকর্ড করেছিল তেঁতুলিয়া আবহাওয়া অফিস। আজকে কিন্তু সেই তাপমাত্রা সামান্য বেড়েছে। সকাল 9টায় আমি কিছুক্ষণ আগে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন জিতেন্দ্রনাথ রায়, আমি তার সাথে কথা বলেছি। সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.2 ডিগ্রি সেলসিয়াস। 8 থেকে 10-এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রাকে বলা হচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। তো সেই হিসেবে কিন্তু পঞ্চগড়ে আজকে মৃদু, গতকালকে মাঝারি ছিল, বৃহস্পতিবারের দিনেও কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ ছিল। এর প্রভাবে আমরা দেখছি যে প্রতিদিন আসলে বিকেল থেকে শুরু হয় ঘন কুয়াশা এবং উত্তরের হিমশীতল বাতাস রাতের গভীর হওয়ার সাথে সাথেই আবার আপনার ঘন কুয়াশা এবং বাতাস ঠান্ডা কনকনে আরো বেড়ে যায়। পরদিন সকাল 8টা নাগাদ কিন্তু আমরা সেই ঘন কুয়াশা এবং বাতাস কনকনে হাড় কাঁপানো শীত অনুভূত বুঝতে পারি। কিন্তু 8টার পরেই সূর্য উঠে গেলে সূর্যের ঝলমলে রোদে কিন্তু জনজীবনে একটা স্বস্তি ফিরে আসে। তারপরও আমরা দেখছি আসলে এই শৈত্য প্রভাবের ফলে কিন্তু চরম দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। তার কারণ তারা কিন্তু আসলে সকালেই কাজে যোগ দেন, কাক ডাকা ভোরেই তাদের উঠতে হয়, কাজে যোগ দিতে হয়। বিশেষ করে কৃষি শ্রমিক, দিনমজুর শ্রেণীর মানুষ যারা রিক্সা ভ্যান চালক। পঞ্চগড়ে অসংখ্য চা শ্রমিক রয়েছে, বালু পাথর শ্রমিক রয়েছে। পাথর শ্রমিক, বালু শ্রমিক তারা আসলে নদীতে হাঁটু জলে নেমে কিন্তু পাথর সংগ্রহ করে, বালু সংগ্রহ করে। তাদের সীমাহীন দুর্ভোগ আমরা দেখছি। আর এর বাইরে এই সময়ে যেহেতু দিনে রোদ থাকছে, কিছুটা তাপমাত্রা বেশি, দিনের তাপমাত্রাও বেড়েছে। গতকালকে 22.8 ছিল, আজকে কিন্তু 24.2 ডিগ্রি সেলসিয়াস। তো দিনের বেলা গরম থাকছে, রাতে কনকনে শীত। এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু শীতজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ জেলার 5 উপজেলার যে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, এসব আমরা খবর নিয়েছি। আসলে প্রতিদিনই শীতজনিত নানান রোগে আক্রান্ত হয়ে অসংখ্য রোগী ভর্তি হচ্ছে, বিশেষ করে শিশু এবং বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে। আর আসলে অন্যান্য বছরের মতোই কিন্তু এবারও আমরা দেখছি আমাদের পঞ্চগড়ে এই সময় আসলে
মৃদু এবং মাঝারি শৈত্যপ্রবাহ হয়ে যায়। এই ছিল শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে। পঞ্চগড়ে আজও মৃদু শৈত্যপ্রবাহ বইছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। ঐতিহ্যের স্বাদ সৌন্দর্য আস্বাদনে ফরিদপুরে 2 দিনব্যাপী শীতকালীন পিঠা উৎসব শুরু হয়েছে। শুক্রবার বিকেলে শহরের স্বাধীনতা চত্বরে পিঠা উৎসবের উদ্বোধন করেন সাহিত্য সংস্থার নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা। পিঠা উৎসবকে ঘিরে টেবিলে টেবিলে সাজানো হয়েছে নানা ধরনের পিঠা, যেখানে স্থান পেয়েছে জামাই পিঠা, হৃদয় হরণ, সেমাই পিঠা, দুধ পায়েস, পুলি পিঠা, নকশি পিঠা সহ প্রায় অর্ধশতাধিক রকমের পিঠা। 22টি স্টলে নানা ধরনের পিঠার পসরা নিয়ে বসেছেন উদ্যোক্তারা। উৎসবের প্রথম দিনেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই উৎসব। নতুন প্রজন্মকে নানা ধরনের পিঠার সাথে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন, বলছেন আয়োজকরা। পিঠার পাশাপাশি আমরা কেকটাও রাখছি। আমাদের সিগনেচার আইটেম হচ্ছে কেক। তো আস্তে আস্তে উঠে দেখতেছিল না, এখন এসব উৎসবের কারণে মানুষ আবার একটু পিঠার কাছে আসতেছে, দেখতেছে, চিনতেছে। বাংলাদেশের আবহমান ঐতিহ্য তুলে ধরার জন্য এই পিঠা উৎসবের আয়োজন করেছে। আমাদের আজকের এই পিঠা উৎসবটা সীমিত পরিসরে হলেও এখানে 22টি স্টল রয়েছে। নিয়মনীতির তোয়াক্কা না করে জয়পুরহাট ও মাগুরায় একের পর এক গড়ে উঠেছে ইটভাটা। এসব ইটভাটায় ব্যবহার হচ্ছে 3 ফসলি জমির মাটি। এতে আবাদি জমি কমার পাশাপাশি ক্ষতি হচ্ছে পরিবেশেরও, কমে যাচ্ছে ফসল উৎপাদন। তবে প্রশাসন বলছে অবৈধ ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আবাসিক ও সংরক্ষিত এলাকার আশপাশে ইটভাটা করার নিষেধাজ্ঞা থাকলেও জয়পুরহাটে এসবের নিয়মনীতি মানা হয়নি। একের পর এক তৈরি হয়েছে ইটভাটা। জেলার 47টি ইটভাটার মধ্যে 30টির নেই পরিবেশ ছাড়পত্র। স্থানীয়দের অভিযোগ, এসব ভাটায় কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ। ভাটার কালো ধোঁয়ায় পরিবেশের ক্ষতির পাশাপাশি কমে গেছে ফসল উৎপাদন। খুব সমস্যা হয়ে গেছে, কিন্তু আত্মা ভাজি ভাটাম আমাদের ফল ফলান্ত কিছুই হয় না। হাওয়া ছাড়ে দেওয়ার পর আম কাঁঠাল এগুলো জমির ধান যদি থাকে এগুলো নষ্ট হয়ে যায়। ভাটার মালিকদের দাবি, ছাড়পত্রের জন্য দপ্তরে একাধিকবার গিয়েও পাচ্ছেন না তারা। তারা ভ্যাট দেয়, ট্যাক্স দেয়, সবকিছু দেয়, গভর্নমেন্টের যাবতীয় কর পরিশোধ করেই আপনার একটা ব্রিকফিল্ডের পূর্ণাঙ্গ লাইসেন্স পাওয়া যায়। প্রশাসন বলছে পরিবেশ সুরক্ষায় নতুন ভাটার ছাড়পত্র দেয়া হচ্ছে না। অবৈধ ভাটা শিগগিরই ধ্বংস ও মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জয়পুরহাট জেলা প্রশাসন থেকে এই পর্যন্ত লাইসেন্স পরিবেশের ছাড়পত্রবিহীন কোনো লাইসেন্স অনুমোদন করেনি। আইন বহির্ভূত কোনো ইটভাটার প্রতি আমাদের কোনো লাইসেন্স ইস্যুর কোনো প্রশ্নই আসে না। আমরা আইনানুগ ব্যবস্থা নিব। একই অবস্থা মাগুরায়। কোনো নিয়ম না মেনেই আবাদি জমি ও আবাসিক এলাকার পাশেই গড়ে উঠেছে ভাটা। কৃষি কর্মকর্তারা বলছেন, ইটভাটা বেড়ে যাওয়ায় উর্বরতা হারাচ্ছে কৃষি জমি, কমছে ফসল উৎপাদন। এই আম বাগানগুলোতে আমরা দেখি যে ব্ল্যাক টিপ নামক একটা রোগ হয়, যেটা অনেকেই বলছে যে এটা আসলে ইটের ধোয়ার কারণে, ইটভাটার ধোয়ার কারণে হচ্ছে। এইভাবে কিছুটা ফসলের উপরে বিরূপ প্রভাব ফেলেছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য বলছে, মাগুরায় 120টি ভাটার মধ্যে পরিবেশের ছাড়পত্র আছে মাত্র 5টি ভাটার। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহীতে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপকরণ ব্যবহার হচ্ছে ভেজাল গুড় তৈরিতে, যার মধ্যে আছে হাইড্রোজের মতো উপকরণও। কৃষক থেকে ব্যবসায়ী যে যার মতো করে গুড় তৈরি করে বাজারজাত করছেন। বিভিন্ন উপজেলায় অনেকটা প্রকাশ্যে ভেজাল গুড় তৈরি হলেও ঠেকাতে নেই নজরদারি। গুড় তৈরির জন্য জাল দেওয়া হচ্ছে খেজুরের রসে। কিছুটা গরম হলেই তাতে মিশিয়ে দেওয়া হচ্ছে ভারত থেকে আনা নিম্নমানের টিনজাত চিনি। ঘনত্ব বাড়াতে দেওয়া হচ্ছে ডালডা আর আটা। দেখতে আকর্ষণীয় করতে ব্যবহার হচ্ছে হাইড্রোজ ও রং। এভাবেই গুড় তৈরি হচ্ছে রাজশাহীর বানেশ্বরে। 150 হাইড্রোজ, ডালডা হলে 150, চুন ফিটকিরি। শুধু বানেশ্বর নয়, পুঠিয়া, দুর্গাপুর, চারঘাট, বাঘা উপজেলার অনেক কৃষিবাড়ি ও আড়তে চলছে এমন ভেজাল গুড় তৈরির কারবার। এতে দেদারে ব্যবহার হচ্ছে গোখাদ্যের নামে আসা ভারতীয় চিনি। প্রশাসনের নাকের ডগায় ভারত থেকে আসা এই ধরনের চিনি থেকে তৈরি হচ্ছে নিম্নমানের গুড়। যদিও প্রশাসন বলছেন এ বিষয়ে তারা কিছুই জানেন না, তবে এখানে এটি অনেকটাই ওপেন সিক্রেটের মতো।
নজরদারি না থাকায় ভেজাল গুড় তৈরি বাজারজাত করতে কোনো সমস্যাই হয় না কারিগর ব্যবসায়ীদের। গৃহস্থ নিয়ে যায়, ব্যবসায়িক নিয়ে যেতে পারে। এরকম কি হয় এটা দিয়ে গুড় হয়। ভেজাল গুড় তৈরিতে ব্যবহৃত হাইড্রোস মারাত্মক ক্ষতিকর মানবদেহের জন্য। 10টা গুড়ের নমুনা সংগ্রহ করেছিলাম, সেটাতে আসলে গুড়টা কতটুকু নিরাপদ। তো আমরা যে ব্যাপারটা দেখেছিলাম সেটা হলো যে আমরা তাদের গুড়টা আসলে স্বাস্থ্যসম্মত পাইনি। যে হাইড্রোস সেটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ক্ষতিকর। দুইটা আমাদের ভয়, একটা হচ্ছে ক্যান্সার এবং একটা হচ্ছে কিডনির সমস্যা। দুইটাই খুব ভয়ঙ্কর, আপনারা নিশ্চয়ই জানেন। তাহলে জনস্বাস্থ্যের জন্য এটা অত্যন্ত ক্ষতিকর একটা জিনিস। তবে ভেজাল গুড়ের কারবারের বিষয়ে তথ্য নেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে। কৃষকরা কিন্তু এখনো ওই ম্যাল প্র্যাকটিসটা কৃষক পর্যায়ে নাই। এখন যারা ব্যবসায়ী পর্যায়ে আছে হয়তো বহুল হতে পারে, কৃষক পর্যায়ে কৃষকের কাছ থেকে যে গুড়টা উৎপাদন হচ্ছে সেটি কিন্তু নির্ভেজাল। শীত মৌসুমে রাজশাহীতে খেজুর গুড়ের ব্যবসা হয় অন্তত 150 কোটি টাকার। তবে এখন ভেজালের ভিড়ে আসল চেনাই দায়ী হয়ে পড়েছে। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, আপনার প্রতিবেদনে দেখছিলাম গুড়েও ভেজাল দেয়া হচ্ছে বা বিভিন্ন উপকরণ ব্যবহার করা হচ্ছে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটি আসলে নতুন নয়, বিভিন্ন সময় আমরা দেখে থাকি। আসলে নজরদারি কতটুকু আছে প্রশাসনের? দেখুন, এক কথায় যদি বলা হয়ে থাকে যে যদি প্রশাসনের নজরদারি থাকতো তাহলে দিন দিন এই ধরনের ভেজাল গুড় তৈরির পরিমাণ বাড়তো না, হয়তো কমে যেত বা পুরোটাই কিন্তু বন্ধ হয়ে যেত। কিন্তু আমরা বাস্তবতা তেমন দেখিনি। এবং এর আগে দেখেছিলাম যে আমাদের বিশেষ করে রাজশাহী অঞ্চলে, সেখানে এর আগে যখন গুড় উৎপাদন করা হতো বা ভেজাল গুড় যেটি বলি না কেন, সেখানে চিনি, বাজারে যে রিফাইন যোগ্য যে চিনিগুলো ছিল সেগুলো ব্যবহার করা হতো। কিন্তু এখন ভয়ঙ্কর যে বিষয়টি সেটি হচ্ছে এখন ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা লোভের জন্য তারা কিন্তু ভারত থেকে আসা গোখাদ্য নামে যেটি চিনি বলে তারা আখ্যায়িত করছেন। যদিও এখানে যারা চিনি বিশেষজ্ঞরা রয়েছেন তারা এটি স্পষ্ট করে বলতে পারছেন না এটি আদৌ চিনি না এটি চিনির গাদ বা অন্য কোনো উপকরণ থেকে এই যে ভারত থেকে যেটি গোখাদ্য নামে আসছে, লিকুইড সুগার বলা হচ্ছে, ঠিক এই উপকরণ দিয়েই কিন্তু গুড় তৈরি হচ্ছে। এবং শুধু এই উপকরণটি থাকছে না, সেই সাথে কিন্তু গুড়কে আরও আকর্ষণীয় করতে সেখানে হাইড্রোজেন ব্যবহার করা হচ্ছে, ডালডা ব্যবহার করা হচ্ছে, রং মিশানো হচ্ছে, আটা দেওয়া হচ্ছে। এগুলো দিয়েই কিন্তু এখন গুড় তৈরি, এগুলোই হচ্ছে গুড় তৈরির অন্যতম উপাদান বা উপকরণ বলা যেতে পারে। ঠিক প্রশাসন এখানে যে টিনগুলো আসছে, যে পণ্যগুলো আসছে, যেগুলো তৈরি হচ্ছে, এই কারণে রাজশাহীর যদি 9টি উপজেলা বলা হয়ে থাকে, 9টি উপজেলার মধ্যে 5টি উপজেলায় কিন্তু বিপুল পরিমাণে গুড় উৎপাদন হয়ে থাকে। ঠিক এইখানে প্রত্যেকটা প্রশাসনের যদি বলা হয়ে থাকে, প্রশাসনের সেখানে নির্বাহী কর্মকর্তারা রয়েছেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা রয়েছেন, একইভাবে বলা যেতে পারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিন্তু সেখানে অফিসাররা রয়েছেন। তাহলে এখন প্রশাসনের এত সব ইউনিট থাকার পরও এইভাবে খোলামেলাভাবে অনেকটা প্রকাশ্যে কিভাবে ভেজাল গুড় উৎপাদন হচ্ছে এবং সেটি বাজারজাত করা হচ্ছে, এবং বাজারে আসলে বা হাটে গেলে দেখা যায় যে এবং আমরা দেখেছি যে বিশেষ করে হাটে যখন যাওয়া যায় সেখানে কিন্তু কয়েকটি কোয়ালিটির গুড় বিক্রি হয়ে থাকে, বিভিন্ন যে দামের এবং বিভিন্ন মানের গুড় বিক্রি হয়ে থাকে। অর্থাৎ যেখানে ভেজালের পরিমাণ বেশি সেটির দাম একরকমই থাকে এবং যেটি বলা হয়ে থাকে নির্ভেজাল সেটির আরেকটি দাম নির্ধারণ করা হয়ে থাকে। আসলে এখন ভেজালের ভিড়ে প্রকৃত গুড় সেটি নির্ণয় করাই বেশ দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। তবে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছিলেন যে এখানে প্রশাসনের নজরদারি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান দিয়ে রাজশাহীতে তৈরি হচ্ছে ভেজাল গুড়, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মালয়েশিয়ার একটি সবজি বাগানে অভিযান চালিয়ে 42 বাংলাদেশি সহ 65 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার এক বিবৃতিতে তথ্য জানায় সংস্থাটির মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান। তিনি বলেন, বৃহস্পতিবার সেলাঙ্গর রাজ্যের কয়েকটি এলাকায় অভিযান চালায় তাদের কর্মকর্তারা। এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের অভিবাসীদের পরিচালিত অবৈধ একটি সবজি বাগানের সন্ধান পায় তারা। সেখান থেকে 65 অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে বাংলাদেশের 42, মিয়ানমারের 14, ইন্দোনেশিয়ার 6, পাকিস্তানের 2 ও ভারতের 1 জন নাগরিক রয়েছেন। তাদের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে। তদন্ত ও পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তারকৃতদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। চলতি পথে রিকশার পেছনে আঁকা নানা চিত্রে চোখ আটকায়নি এমন মানুষ পাওয়া কঠিন। এসব চিত্র জায়গা করে নিয়েছে শিল্পীর ক্যানভাসে।
এমন ৬৯টি চিত্রকর্ম নিয়ে রাজধানীর গুলশানে চলছে একটি প্রদর্শনী। মধ্যবিত্তের জীবনে রিকশা প্রতিদিনের দরকারি বাহন। ব্যস্ত সড়কে এসব বাহনকে দৃষ্টিনন্দন করে রাখে তাতে আঁকা নানা ছবি। এসব ছবি এখন শোভা পাচ্ছে প্রদর্শনীতে রাখা ক্যানভাসে। দেশে বিদেশে বেড়েছে স্মৃতিমাখা এসব ছবির কদর। রিকশাচিত্র একটানে দর্শনার্থীদের নিয়ে যায় বর্ণিল শৈশবে। প্রদর্শনী ঘুরে এমনটাই জানালেন দর্শকরা। যখন আমরা নায়ক নায়িকাদেরকে চেনা শুরু করলাম, সেটা শুরু হলোই কিন্তু রিকশা পেন্টিংয়ের মাধ্যমে। অনেকে করে না, বাদ দিয়ে দিয়েছে, তো এই জন্যই আগ্রহ নিয়ে আসছি। রিকশার অলংকার এসব চিত্রকে ক্যানভাসবন্দি করেছেন শিল্পী নবকুমার ভদ্র। ১৯৮২ সালে সিনেমার ব্যানার দিয়ে এই রঙিন জগতে তার হাতে খড়ি হয়। এরপর ১৯৮৭ সাল থেকে শুরু হয় রিকশা চিত্র আঁকা। প্রথম প্রদর্শনী ২০১০ সালে। ১৯৮৭ সাল থেকে রিকশার প্লেট, তারপরে আপনার আমার এক্সিবিশন শুরু হয় ১৬টা, আপনার এই কী বলে ২০১০ থেকে আমার এই ২০২৪ পর্যন্ত 8টা, অষ্টম এক্সিবিশন আমার এটা চলছে। সবাই যেমন কাজ দেয় আমাদেরকে, আমরা যেমন কাজ করে বেঁচে থাকতে পারি, সেই কারণে আমার চিন্তা। আয়োজকরা বলছেন রিকশা চিত্রের দৃশ্যপটে স্বতন্ত্র একটা পদচিহ্ন আঁকতে সক্ষম হয়েছেন শিল্পী নবকুমার। চিত্রশিল্পে এটি একটি বিশেষ ও ব্যতিক্রমী ধারা, যা বিশ্বের আর কোথাও দেখা যায় না। এই প্রদর্শনীর আয়োজন করতে পেরে আমি বেশ আবেগ আপ্লুত এবং দর্শনার্থীদের সারা আমাকে আনন্দিত করেছে। প্রদর্শনী চলছে রাজধানীর আলিয়াস ফসেজে। চলবে ২০ জানুয়ারি পর্যন্ত, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা অবধি। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।